আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় তার্কিশ নেক্সট জেনারেশন ফাইটার কান নিয়ে। এই কান ফাইটার কতটা আধুনিক, কীভাবে তৈরি করতেছে এবং এর রোল কী হবে, এসব বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি পোটেনশিয়াল কাস্টমার হিসেবে যেমন পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কাতার আর অনেক দেশের নাম শোনা যাচ্ছে এবং সেইগুলোর বিষয় নিয়ে আলোচনা করব একটু। তো এটা হচ্ছে তার্কিশ কান ফাইটার। ডিজাইন ওয়াইজ বেশ সুন্দর একটা ডিজাইন করছে। সমরস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মানে পার্ট হইতেছে ডিজাইন। যেই সমরস্ত্রের ডিজাইন ভালো হয় না সেই সমরস্ত্র ফিউচারে ভালো করে না। তো কান ফাইটারের ডিজাইনটা ভালো হয়েছে এবং এটা গতানুগতিক ডিজাইনকেই ফলো করছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে F-22 র্যাপটর, প্রথম ফিফথ জেনারেশন ফাইটার ওয়ার্ল্ডের মধ্যে, সেই ফিফথ জেনারেশন ফাইটারের একদম অলমোস্ট সবচেয়ে ভালোভাবে যে ইমিটেটিং করার বিষয়টা মানে কপি, তো সেইটা কান ফাইটারে আমি দেখতে পাইছি। রাদার দ্যান অন্য অন্য যে ফাইটার আছে তারা এতটা ফলো করে না F-22 র্যাপটারকে। তো এটা অনেক F-22 র্যাপটারকে ফলো করছে এবং এটা খারাপ কোনো দিক না, অবশ্যই ভালো দিক। তো কান ফাইটার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো এর যে ইঞ্জিন দেখতে পাইতেছেন, এই ইঞ্জিন হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি ইঞ্জিন। যুক্তরাষ্ট্রের ইঞ্জিন ব্যবহার করে বর্তমানে। এর নাম হচ্ছে F-414। F-414 ইঞ্জিন। এটা যুক্তরাষ্ট্র তাদের F-18 যে যুদ্ধ বিমান আছে, ওরা সাধারণত নৌবাহিনীর জন্য F-18 ফাইটার ব্যবহার করে। তো সেই ফাইটারের যে ইঞ্জিনটা আছে সেটা এখানেও ব্যবহার করছে। তো এর ফলে এর গতি হইতেছে ম্যাক 1.8, শব্দের গতি থেকে 1.8। তবে এই বিমান সুপার ক্রুজ করতে পারে না। ফিফথ জেনারেশন ফাইটারের একটা এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে সুপার ক্রুজ করা, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই ম্যাক 1-এর উপরে গতি থাকবে, কিন্তু সেটা এটার পক্ষে সম্ভব হয় না, কারণ এর ইঞ্জিন ততটা পাওয়ারফুল না যেটা প্রয়োজন। তবে অ্যানাফ এটা পরিচালনা করার জন্য যতটুকু পাওয়ার দরকার মোটামুটি পাওয়ার এটা প্রডিউস করতে পারে। তবে তুরস্ক এই ইঞ্জিনের পরিবর্তে নিজেদের একটা ইঞ্জিন নিয়ে কাজ করতেছে। ওদের একটা কোম্পানি আছে এই যে TEI, যেটা তার্কিশ ইঞ্জিন ইন্ডাস্ট্রি বা তুষাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিও বলা হয়। ওর সিইও হচ্ছে, ছবিতে দেখতে পাইতেছেন, এই ভদ্রলোক বলছে তুরস্ক তাদের নিজস্ব ইঞ্জিন দিয়েই ভবিষ্যতে ওদের যে কান ফাইটার আছে এটা সার্ভিসে আনবে। তো নিজস্ব ইঞ্জিন দিয়ে সার্ভিসে আনবে, এটার জন্য গত পরশু দিন একটা স্টেটমেন্ট দিচ্ছে। সেই স্টেটমেন্টে বলছে যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট যে কোম্পানি, যারা আপনার F-35 ইঞ্জিন তৈরি করছে, সেটা 13 বছর নিচে তৈরি করতে। তারপরে রোলস রয়েলস ইউরোফাইটার টাইফুন ইঞ্জিন তৈরি করতে 21 বছর সময় নিছে। তো আমাদের এত সময় নেই, আমরা আরও দ্রুত ইঞ্জিন তৈরি করব। তো সেক্ষেত্রে ওরা মানে ওদের টাইম হচ্ছে 2029 সালের মধ্যে নাকি এই ইঞ্জিন সার্ভিস চলে আসবে। সো এটা আসলে খুব বাড়াবাড়ি আসলে, কারণ মানে আপনি যদি রিয়েলিস্টিক চিন্তা করেন, মাত্র 7 বছরের মতো সময় আছে এই ইঞ্জিন তৈরি করার জন্য। আর তুরস্কের যে এই ইঞ্জিন কোম্পানি সেটা এতটা ম্যাচিওর না যে একটা জেট ইঞ্জিন তৈরি করে ফেলবে, বললাম আর হয়ে গেল। কারণ জেট ইঞ্জিন এমন একটা প্রযুক্তি যেটা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে। যুক্তরাষ্ট্র 13 বছর সময় পারছে, কারণ যুক্তরাষ্ট্রের পূর্বে আরও ভালো ভালো ইঞ্জিন তৈরি করার অভিজ্ঞতা আছে। ওদের ইঞ্জিন কোম্পানি ভালো। রোলস রয়েছে একটা নেক্সট লেভেলের কোম্পানি ইঞ্জিন তৈরির ক্ষেত্রে স্পেশালি। তো সেক্ষেত্রে তুষাস কেবলমাত্র মিসাইলের কিছু ইঞ্জিন তৈরি করে, এখন পর্যন্ত জেট ইঞ্জিন তৈরি করারও এমন কোনো অভিজ্ঞতা নাই। আর মিসাইলের ইঞ্জিন তৈরি করা অনেক সহজ, মানে কম্পেয়ার টু জেট ইঞ্জিন মানে ধারে কাছে নেই। কারণ মিসাইলের ইঞ্জিন আপনাকে একবার ইউজ করতে হয়, মিসাইল নিক্ষেপ করার পরে সেকেন্ড টাইম আপনাকে আর ইউজ করা লাগে না। তো সেক্ষেত্রে কি হয়, ওটার আপনার বিভিন্ন যে ব্লেডগুলো আছে ইঞ্জিনের, সেই ব্লেডগুলো বেশি তাপ মানে করতে সহিষ্ণু না। তো ওই ক্ষেত্রে আপনার ঝামেলা হয় কম্পেয়ার টু দ্য জেট ইঞ্জিন বারবার রিউজ করতে হয়। সেক্ষেত্রে ব্লেডগুলোকে ওইভাবে ডিজাইন করতে হয় যাতে অনেক গরম সহ্য করতে পারে, কিন্তু সেই পরিমাণ টেকনোলজি তার্কিশ কাছে এখনও নাই। এটাই হচ্ছে বাস্তবতা। তবে ওরা যেহেতু বলেছে ফিউচারে আসবে এবং সেই ইঞ্জিন আপনার মূলত যুক্তরাষ্ট্রের যে F-414 ইঞ্জিন আছে ওর আশপাশ দিয়ে একটা ইঞ্জিন হবে এবং সুপার ক্রুজ অ্যাবিলিটি থাকবে, যেটা ফিফথ জেনারেশন ফাইটারে থাকা উচিত। তবে এটা কবে সার্ভিসে আসবে সেটা বলা খুব কঠিন, কারণ এটা এমন একটা প্রজেক্ট যেটা হচ্ছে আপনার
ইয়ার মতো, যে সাকসেস হতেও পারে নাও হতে পারে। কারণ জেট ইঞ্জিন এমনই টেকনোলজি যেটা সহজে সাকসেস হওয়া সহজ নয় আর কি। এটা সাকসেসফুল হতেও পারে, আবার ব্যর্থ হতে পারে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ ডেফিনেটলি, বাট ওই দিক থেকে গুরুত্বপূর্ণ না ফাইটারের ভবিষ্যৎ নিয়ে। কারণ ফাইটারের ভবিষ্যতের জন্য আরও অনেক ইঞ্জিন অপশন আছে, ইম্পোর্ট করতেও পারবে। তো এটা বিভিন্ন ফ্লাইটের ছবি দেখতে পাইতেছেন। টার্কিশ ফাইটারের একটা ভালো দিক হচ্ছে এই ডিজাইনে দেখে বোঝা যায় খুব ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করছে, কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করছে, এবং বেশ শক্তপোক্ত আর কি, যেটাকে বলে একদম বাংলা কথায়। কারণ ইকুইপমেন্টগুলো বেশ ভালোভাবে ইউজ করছে, ম্যাটেরিয়াল ভালো, তার মানে বোঝা যাচ্ছে টেকসইয়ের দিকে নজর দিছে আর কি বিমানের। তো মানে ডিজাইন ওয়াইজ এবং ম্যাটেরিয়াল ওয়াইজ দারুণ একটা যুদ্ধ বিমান হবে, এবং যার ফলে বিমান সাধারণত কি হয়, যুদ্ধ বিমানগুলোর সার্ভিস লাইফ কিন্তু কম হয় বেশি অনেক দেশের ক্ষেত্রে। তো সার্ভিস লাইফ হয় ধরেন 25 বছর বা 30 বছর, কিন্তু আপনার যদি ম্যাটেরিয়াল ভালো থাকে তাহলে আপনি এই বিমানকে অনেক দিন ইউজ করতে পারবেন, সেটা 40 বছর পর্যন্ত ইউজ করা সম্ভব। তো এটা হচ্ছে ওদের ইঞ্জিনের গ্রাউন্ড টেস্টিংয়ের একটা ভিডিও। এই গ্রাউন্ড টেস্টিং, এটা কিন্তু যুক্তরাষ্ট্রেরই ইঞ্জিন, কিন্তু এটা টেস্টিং করতেছে, গ্রাউন্ড টেস্টিং, যে এটা সব কিছু ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা সেটার একটা ছবি। তো এর রাডার সিস্টেম নিয়ে, ওয়েপন সিস্টেম নিয়ে পরে আসতেছি। এটা হলো ওদের একটা কনসেপ্ট, ওদের নিজস্ব যে ইঞ্জিন মডেল সেটার একটা কনসেপ্ট এটা। তো ওদের রাডার সিস্টেম, তুর্কিও কিন্তু রাডার সিস্টেম প্রযুক্তিতে একদম নবাগত কোনো দেশ না, ঠিক আছে। কারণ তুর্কি বর্তমান ওদের F-16 যে ফাইটার আছে সেগুলোর রাডারগুলো চেঞ্জ করতেছে অনেকগুলোর পুরোনো মডেলের। তো সেখানে AES রাডার, গ্যালিয়াম আর্সেনাইড বেস যে রাডার আছে সেগুলা ওরা তৈরি করে। কিন্তু কান ফাইটার তো একটা 5th জেনারেশন ফাইটার, সেক্ষেত্রে এটার রাডার আরও বেটার হইতে হবে, কারণ বেটার রাডার লাগবেই, এটাই ডিমান্ড। কারণ 5th জেনারেশন ফাইটারের রাডার বা সব কিছুই নেক্সট জেনারেশন হবে। তো এক্ষেত্রে তুরস্কর পরিকল্পনা হচ্ছে গ্যান বেস রাডার ইনস্টল করা, গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির। গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড টেকনোলজির এক লেভেল আপগ্রেডেড টেকনোলজি। এবং ওরা বলতেছে এখানে 2000-এর মতো টিআর মডিউল থাকবে। 2000 টিআর মডিউল, ট্রান্সপারেন্ট রিসিভার মডিউল আমার মনে হয় না থাকবে, কারণ তুর্কি ফাইটারের যে নোস, এই নোস অনুযায়ী 2000 টিআর মডিউল ধরবে না। এটা আমার ধারণা হতে পারে 1600 প্লাস মাইনাস হবে, 1600 প্লাস মাইনাস, যুক্তরাষ্ট্রের F-35 ফাইটারের আশপাশ দিয়ে। তারপরে এটা পাওয়ার হাঙ্গি হচ্ছে আপনার এই 20 ওয়াটের মতো পাওয়ার লাগবে এই রাডারকে রান করার জন্য। আর লিকুইড কুলিং সিস্টেম আছে, এটা খুবই মানে সিম্পল, বর্তমান প্রযুক্তিতে সবাই লিকুইড কুলিং ইউজ করে। এবং এটা টার্গেটিং রেঞ্জ হবে 175 কিলোমিটার, অর্থাৎ রাডারের রেঞ্জ হচ্ছে 175 কিলোমিটার 1 স্কোয়ার মিটার টার্গেটের জন্য। তার মানে বোঝা যাচ্ছে 2 স্কোয়ার মিটার টার্গেটের জন্য এটা রেঞ্জ হতে পারে 200 কিলোমিটার, এবং 3 স্কোয়ার কিলোমিটারের জন্য এটা স্কোয়ার মিটারের জন্য হতে পারে 250 কিলোমিটার রেঞ্জ। তার মানে বলা যায় যে এই ফাইটারের রাডার রেঞ্জ হবে ম্যাক্সিমাম হলে 300 কিলোমিটার, যেটা 5 স্কোয়ার মিটারের জন্য হতে পারে, এরপর আর এগুলো ইউজেবল না। এবং মানে কার্যকরভাবে রাডার রেঞ্জ আসলে 170 কিলোমিটার প্লাস মাইনাসই ধরবেন, কারণ 5th জেনারেশন ফাইটারকে মোকাবেলা করবে মোরাললেস ইন দ্য ফিউচারে। তো সেক্ষেত্রে 175 কিলোমিটার, তো 200 কিলোমিটার আশপাশে ধরে রাখবেন রাডার রেঞ্জটা। তো 200 কিলোমিটার ইজ মোর দ্যান এনাফ। 5th জেনারেশন ফাইটারের রাডার রেঞ্জ খুব বেশি হওয়া উচিত নয়, এটাও একটা সমস্যা। তো এর ওয়েপন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতে পারি। ওয়েপন সিস্টেম যদি দেখেন, তুর্কির ওয়েপন সিস্টেম অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। তুর্কির ওয়েপন সিস্টেম অনেক ভালো, বিশেষ করে যুদ্ধ বিমানের ক্ষেত্রে, কারণ ওরা F-16 ফাইটারের জন্য যেসব ওয়েপন লাগে সেগুলো নিজেরা তৈরি করতে করতে অলরেডি ওরা কান ফাইটারের যেসব প্রযুক্তি মানে ওয়েপন লাগবে সেগুলো মোরাললেস 80% কমপ্লিট করে ফেলছে। তার মধ্যে দেখতে পারেন 5th জেনারেশন ফাইটারের গ্রাউন্ড স্ট্রাইকের জন্য বিভিন্ন আপনার গাইডেড বোমা ইউজ করতেছে। এগুলো সব গাইডেড বোমা। এখন এগুলোর রেঞ্জ ধরেন এটা 130 কিলোমিটার, এগুলা হয়তো 40 কিলোমিটার, তো ধরেন এইরকম এই রেঞ্জ 130 কিলোমিটার ম্যাক্সিমাম গাইডেড বোমাগুলার, আর মিনিমাম হলো ধরেন 30 কিলোমিটার। তো বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে, তো এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে ইউজ করছে আকবাবা, এটা হচ্ছে অ্যান্টি রেডিয়েশন মিসাইল। অ্যান্টি রেডিয়েশন মিসাইল হচ্ছে আপনার প্রতিপক্ষের রাডারকে ধ্বংস করার জন্য ব্যবহার হয়। তো এর রেঞ্জ হতে পারে হয়তো 150 কিলোমিটারের মতো প্লাস মাইনাস। এটা মূলত এয়ার টু এয়ার মিসাইলের উপরে ভিত্তি করে তৈরি করা হয়। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মিসাইল আছে, সেটা হচ্ছে সোম।
সার্ফেস টু এয়ার মিসাইল। এটা স্টেলথ 5th জেনারেশন টেকনোলজির একটা মিসাইল এবং বেশ সফল প্রযুক্তি বলা যায়, সফল একটা মিসাইলও বলা যায়। এর রেঞ্জ হচ্ছে বর্তমানে 250 কিলোমিটার, ভবিষ্যতে এর রেঞ্জ হবে 600 কিলোমিটার একটা ভেরিয়েন্ট তৈরি করতেছে এবং 800 কিলোমিটারের একটা ভেরিয়েন্ট তৈরি করতেছে, বাট ইট উইল টেক টাইম। অ্যাটলিস্ট 2035 বা 40 সালের আগে আসবে, হয়তো বা এটা আসতে পারে 2035-এর মধ্যে, এটা আসবে 2040-এর মধ্যে। তো সেক্ষেত্রে আরও বেশি রেঞ্জের মিসাইল গান ফাইটার অপারেট করবে। তো এটা অ্যান্টিশিপ রোলে ইউজ করা যায় সব মিসাইলকে, এবং এটা গ্রাউন্ড স্ট্রাইকের বিভিন্ন ফিক্স টার্গেটকেও ধ্বংস করা যায়। সো একটা মাল্টি রোল মিসাইল হিসেবে দারুণ একটা মিসাইল। তো এই ক্ষেত্রে তুরস্কের মাল্টি রোল যুদ্ধ বিমান হিসেবে সমস্যা নাই, যেটা ইউজ করা লাগে সেটা যথেষ্ট এনাফ আছে। তবে মূলত কি 5th জেনারেশন ফাইটার আপনার মানে গ্রাউন্ড স্ট্রাইকের জন্য না, এটার মূল কাজ হচ্ছে ডিপ স্ট্রাইক এবং সবচেয়ে বেশি কাজ হচ্ছে এয়ার টু এয়ার মিশন। এই দুইটা হলো 5th জেনারেশন ফাইটারের কাজ। আর গ্রাউন্ড স্ট্রাইকের কাজটা সীমিত পরিসরে যদি প্রয়োজন হয় করবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে গ্রাউন্ড স্ট্রাইক ড্রোন দিয়ে আপনার কাজ চালাইতে হবে, এটাই হলো রুলস বর্তমান সময়ে আর কি। বিশেষ করে তার্কি বা আমাদের মতো দেশ যারা হাজার হাজার ফাইটার অপারেট করতে পারে না, তাদের জন্য এটা হলো ওয়ে। এখন এয়ার টু এয়ার মিসাইল হিসেবে তুর্কির অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন গগদোগান আছে, এটার রেঞ্জ হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। আর মিডিয়াম রেঞ্জে আছে বোজদোগান, যেটার রেঞ্জ হচ্ছে আপনার 70 থেকে 100 কিলোমিটার। তো ভালো মিসাইল আর কি, মোটামুটি ভাবে ভালো মিসাইল বলতে পারেন। কিন্তু এগুলো আসলে গেম চেঞ্জার করে মিসাইল না। গেম চেঞ্জার প্রযুক্তি হচ্ছে মিসাইল টেকনোলজি হবে গোখান, যেটা তার্কির ফিউচার এয়ার টু এয়ার মিসাইল হবে। এবং এইটা তৈরি করার জন্য তার্কি চেষ্টা করতেছে অনেক দেশের সাথে কোলাপ করার। জাপানের সাথে কখনো আলোচনা হয়েছে, কখনো আলোচনা হয়েছে ব্রিটেনের সাথে। তো এগুলো আলোচনার পর্যায়ে আছে, কিন্তু নিজেরা এই লেভেলে একটা মিসাইল তৈরি করার মতো এখনও ওরকম পর্যায়ে পৌঁছাইতে পারে নাই। তো এই জন্য অনেক দেশের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে ব্রিটেনের। এই জন্য ওরা তার কি মিটিওর মিসাইল চাচ্ছে ইয়ার থেকে, ইউরোপ থেকে। তো মিটিওর মিসাইল যদি পায়, তো সেক্ষেত্রে ওইটার একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং চেষ্টা করবে আর কি। তুর্কি এটা করে, বরাবরই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে, এটা কোনো খারাপ কিছু না, কারণ আপনার ইমিডিয়েটিং করতেই হবে, এটাই রুলস অলরেডি। তো গোখান একটা দারুণ একটা মিসাইল। জাপানও কিন্তু একসময় আপনার অনেক ইমিডিয়েটিং করতো, বিশেষ করে যেমন ধরেন রেডিও টেকনোলজি, রেডিও উৎপাদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেখানে ইনোভেট করে, সেখানে জাপান হলো বেশি উৎপাদন করতো। সো এরকম হয়ে থাকে আর কি, কম বেশি, এটা কোনো সমস্যা না। তো তার্কির এগুলার কাজটা কি, মানে এতগুলা যুদ্ধ বিমান তৈরি করতেছে উদ্দেশ্য কি? যেহেতু 5th জেনারেশন ফাইটার নিজেরা নিছে, এর উদ্দেশ্য খুব সিম্পল। তার্কির যদি আপনারা দেখেন এখানে, এটা হলো তার্কি। তার্কির কাছে বর্তমানে যুদ্ধ বিমান আছে আপনার F-16 আছে হচ্ছে কতগুলা, বর্তমানে 230 প্লাস আছে। এবং F-4 একটা ফাইটার আছে, যেটা হলো বম্বার হিসেবে কাজ করে, ফাইটার বম্বার হিসেবে। এগুলো আছে ধরেন ওই 30টার মতো, 20 থেকে 30টা। তো মোরাললেস 250টার মতো ফাইটার ধরতে পারেন, 250 প্লাস এরকম। তো এখন 250টা ফাইটার ওরা তাকে অপারেট করে। এই কারণে এইগুলোকে রিপ্লেস করার জন্য খান ফাইটার প্রকল্প নিচ্ছে। আর খান ফাইটার প্রকল্প 250টা যদি আপনি একটা বিমান তৈরি করেন আপনার নিজের লাগে, এটা ইনক্রিজ হবে ডেফিনেটলি। তো 300 ফাইটারে ধরি, 300 ফাইটার যদি একটা রাষ্ট্রের চাহিদা থাকে, তারা একটা প্রকল্প নিতে পারে, কারণ ওই অ্যাবিলিটি আছে। 300 নিজেরা জন্য, আর পাশাপাশি আরও 200 যদি অন্য দেশের জন্য তৈরি করা হয়, আমার কাছে মনে হয় ইস মোর দ্যান এনাফ একটা প্রজেক্টকে সফল করার জন্য। তো পর্যাপ্ত অর্ডার বিদেশে রপ্তানি না হলেও আপনার কান ইনিশিয়াল স্টেজে পাওয়া যেতেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আর তার্কির এই ধরনের যুদ্ধ বিমান লাগবে, যেহেতু আয়তন বড়, পাশে ইরান আছে, সিরিয়া আছে, ইরাক আছে, জর্জিয়া আছে, এদিকে রাশিয়া আছে, ইউক্রেন আছে, তারপরে আপনার এদিকে গ্রিস সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুর্কি এই অঞ্চলে। তো এই সব রাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য তার্কির 5th জেনারেশন ফাইটার দরকার। এবং গ্রিস F-35 পাচ্ছে শীঘ্রই। তো F-35কে মোকাবেলা করার জন্য অবশ্যই তার্কির ফাইটার দরকার ডেফিনেটলি। কারণ F-35 ক্যাটাগরিতে হবে না, কারণ F-35 অনেক অ্যাডভান্স ফাইটার। কারণ যুক্তরাষ্ট্রের ফাইটার টেকনোলজি হচ্ছে অলরেডি মানে বেস্ট, অন্য অন্য দেশের তুলনায় অনেক আগে। তো যুক্তরাষ্ট্রের কাছাকাছি পর্যায়ে যারা আছে, মানে এখন চায়না, তো ওরাও এখনও পিছিয়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে কম্পেয়ার করলে। কিন্তু কিন্তু F-35 হয়তো কয়টা গ্রিস কয়টা ইউজ করবে, 40টা।
ভবিষ্যতে এটা হয়তো 80টা যেতে পারে, কিন্তু ওদের থাকবে 250 থেকে 300টা কান ফাইটার। তো এইগুলো দিয়ে ব্যালেন্স করা সম্ভব হবে ইয়ার সাথে, গ্রিসের সাথে। তো এটা ডেফিনেটলি একটা ভালো প্রকল্প, আর নিজেদের প্রকল্প, বুঝতেই পারতেছেন। আর ভবিষ্যতে যুদ্ধ বিমান টু যুদ্ধ বিমান না, সিস্টেম টু সিস্টেমের যুদ্ধ হবে, মানে পুরো হোল সিস্টেম কিভাবে কাজ করে। তো তুর্কি অলরেডি ওদের সিস্টেম বিল্ড করছে। F-16 ফাইটারদের শুধু বিল্ড করছে তা কিন্তু নয়, ওদের নিজস্ব F-16 যে ফাইটার আছে, যেগুলা যুক্তরাষ্ট্র থেকে কিনছে, এইগুলোতে অলরেডি একটা সিস্টেম অলরেডি ওরা তৈরি করে রাখছে। তুরস্ক নিজস্ব ওয়েপন, নিজস্ব বিভিন্ন ডিজাইনের মাধ্যমে সিস্টেম তৈরি করছে। সিস্টেমগুলো কিভাবে কাজ করে দেখেন, সে ফর এক্সাম্পল আপনার এটা হচ্ছে অ্যাওয়াক্স এয়ারক্রাফট, সম্ভবত E7 নাম এটার। E7 হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাওয়াক্স এয়ারক্রাফট। এটা দেখেন, এইগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। যুদ্ধ জাহাজ, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, যুদ্ধ বিমান, অ্যাওয়াক্স, এগুলোকে সবগুলো একটা সিস্টেমের মাধ্যমে আপনার করে কভার করতে পারে। ধরেন F-16 ফাইটার কী হচ্ছে, ওর মিশনে গেছে, ওর রাডার জ্যাম করে ফেলছে, ও রাডার আধুনিক প্রযুক্তি না জ্যাম করে ফেলছে, কোনো সমস্যা নেই। কী করবে, অ্যাওয়াক্স এয়ারক্রাফটের যে রাডার আছে, এই রাডার গাইড করবে এই মিসাইলকে, কারণ সিস্টেম টু সিস্টেমের যুদ্ধ এটা। যুদ্ধজাহাজ আছে, কোনো সমস্যা নেই, যুদ্ধজাহাজের নিজস্ব রাডার ইউজ করতে পারবে যুদ্ধ বিমান, মানে একটা দিয়ে আর একটাকে গাইড করার অ্যাবিলিটি আছে। এটা হচ্ছে পুরো সিস্টেমের বিষয়, যে একটা কাজ না করলে অন্যটায় ওই ব্যর্থ জিনিসটাকে সফল করে ফেলবে। এই পুরা যে ইকোসিস্টেম, এইটা বিল্ড করাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। তুর্কি অলরেডি ওদের যে ইকোসিস্টেম সেটা মোটামুটিভাবে বিল্ড করে ফেলছে বলা যায়, এবং বেশ সফলের দিকেই, সফলতার পথে অগ্রসর হচ্ছে। এবং খান ফাইটার আমার মতে একটা সফল প্রজেক্ট হতে যাচ্ছে, এবং ডেফিনেটলি এটা ভালো পর্যায়ে যাবে। এখন এটা অনেক দেশে রপ্তানির চেষ্টা করতেছে, বিশেষ করে পাকিস্তানকে হয়তো বা ভ্যারিয়েশন আনার জন্য। পাকিস্তান অলরেডি J-35 নিছে, হ্যাঁ, J-35 নিছে। J-35-এর হচ্ছে চায়নার একটা যুদ্ধ বিমান, ডেফিনেটলি অনেক বেটার একটা যুদ্ধ বিমান হবে, যেহেতু চায়নার অলরেডি J-20 350টা অপারেট করার অভিজ্ঞতা আছে, এবং মানে পানির মতো টাকা নষ্ট করে, নষ্ট না মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ব্যয় করে চায়না বর্তমানে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো একটা ফাইটার হবে, কিন্তু এটা মিডিয়াম ক্যাটাগরির, মিডিয়াম ক্যাটাগরির একটা যুদ্ধ বিমান হবে। পাশাপাশি ভেরিয়েশন আনার জন্য তুর্কি থেকে কান ফাইটার নিতেছে পাকিস্তান, ইন দ্য ফিউচার নেবে আর কি। তো সেক্ষেত্রে দুইটা মিলে ভেরিয়েশন ইউজ করবে। আর খান ফাইটারের সার্ভিসে কবে আসতে পারে, ওরা যতই বলুক, আমার কাছে মনে হয় 2030 সাল লাগবে সার্ভিসে আসতে। ওভারঅল গণ উৎপাদন সাথে একটা মানে একটা প্র্যাকটিক্যাল স্কোয়াড্রন 20 থেকে 40টার মতো সার্ভিসে আসতে 2030 সাল পর্যন্ত সময় লাগবে, কারণ এত দ্রুত সার্ভিসে আনা খুব কঠিন হবে, কারণ বিভিন্ন টেকনোলজি এখনও পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। তো সেগুলো ইমপ্লিমেন্ট করে 2030 সালের মধ্যে সার্ভিসে আনতে পারবে। তবে এটা খান ফাইটারের সবচেয়ে ভালো ম্যাচিউর অবস্থায় খান ফাইটার আসবে হলো, আপনি বলতে পারেন 2040-এর আশপাশ দিয়ে। তখন এটার ব্লক 2 ভেরিয়েন্ট যখন আসবে, তখন এটা আরও বেশি ম্যাচিউর হবে। তখন এই যে ডিজাইনে বিভিন্ন ত্রুটি আছে, ধরেন স্বাভাবিকভাবে যে কোনো যুদ্ধ বিমানে ত্রুটি থাকবে, বা যে ঘাটতিগুলো আছে সেগুলো ব্লক 2-তে সমাধান করবে, তখন এটা যে একটা ম্যাচিউর যুদ্ধ বিমান হবে। আর ওই সময় 2040-এর আশপাশ দিয়ে যদি বাংলাদেশের মতো দেশে যুদ্ধ বিমান কিনে, তখন জিও পলিটিক্স অনুযায়ী যদি চায়নার J-35 বেটার হয়, J-35 নিল। যদি তার্কির এই ফাইটার ভালো হয়, তাহলে এটা নিল। তো বাংলাদেশের জন্য যেটা বেটার হবে সেটাই তখন নিতে পারবে, একটা অপশন আছে। তবে মানে 2040 সালে যদি নেয়, তাহলে যে কোনো একটা নিলে হয়েছে, কিন্তু এর পূর্বে যদি নেয়, তাহলে বাংলাদেশের জন্য J-35 বেটার অপশন, কারণ J-35 আপনার ম্যাচিউর প্রযুক্তি অলরেডি, কারণ চীনের বেশ কয়েকটা যুদ্ধ বিমান আছে। এছাড়া ইঞ্জিন সহ বিভিন্ন ইস্যুতে ঝামেলা হবে না। আর এক্ষেত্রে আপনার যদি নিজস্ব ইঞ্জিন না আনতে পারে, তাহলে মানে বহুমুখী দেশের উপরে তাকাই থাকতে হবে, মেনটেন্যান্স ইস্যু হবে। যেমন সাব গ্রিপেন, সুইডেনের একটা যুদ্ধ বিমান, অনেক ভালো, কিন্তু ওটা F-16 থেকে বেটার। সত্যি বলতে F-16 থেকে লেটেস্ট ভেরিয়েন্ট থেকে গ্রিপেন লেটেস্ট ভেরিয়েন্ট বেটার যুদ্ধ বিমান, মানে যে কোনো ক্যাটাগরিতেই বলতে পারেন। শুধুমাত্র রাডারতে কিছুটা ইনফিরিয়র থাকতে পারে লেটেস্ট ভেরিয়েন্টের তুলনায়, কিছুটা ইনফিরিয়র। তো সে তারপরও আপনার গ্রিপেন কেউ কেনে না ওরকম, বা কিনতে চায় না, বা কেনা উচিত না। এর কারণ কি, দক্ষিণ আফ্রিকার ওদের যত আছে গ্রিপেন আছে, সবগুলো গ্রাউন্ডেড করে রাখছে, কারণ ওদেরকে পার্টস এই দেশ থেকে ফ্রান্স দেয় না, আর এক দেশ দেয় না। এটা তো আর
আমার দেখার দরকার নেই ও পাইলো কি না পাইলো। তো এত দেশে থাকলে সমস্যা হয়। টার্কিশের ক্ষেত্রেও অনেক দেশের কম্পোনেন্ট ইউজ হবে, যেমন ফ্রান্সের কিছু কম্পোনেন্ট, ব্রিটেনের কম্পোনেন্ট, তারপরে যুক্তরাষ্ট্রের কম্পোনেন্ট ইউজ হবে। তো এইসব দেশে থেকে ম্যানেজ করে দেওয়া এগুলো একটা মানে বেশ টাইমের বিষয় আসলে। তো সেক্ষেত্রে নিজস্ব ইমিটেটিং করা বা নিজস্ব প্রযুক্তি এখানে ইমপ্লিমেন্ট করা 2040-এর মধ্যে আশা করা যায় করতে পারবে। এর পূর্বে হলে বাংলাদেশের যে ধারে নেওয়া উচিত চীনের, তো এরকম হওয়া উচিত। আর অনেকে বলেন রিসেন্টলি বেরিয়েছে, খবর বেরিয়েছে যে সৌদি আরব এই প্রজেক্টে যুক্ত হয়ে 100 মতো এই যুদ্ধ বিমান কিনবে, এরকম আলোচনা হচ্ছে। বাট এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ সৌদি আরব জি ক্যাপ ফাইটার প্রোগ্রামে যুক্ত দিছে। জি ক্যাপ হচ্ছে আপনার ব্রিটেন, ইটালি এবং জাপানের যৌথভাবে তৈরি একটা 6th জেনারেশন ফাইটার প্রকল্প, যেটা 2038-এ সার্ভিস আসবে। তো 2038-এ সার্ভিস আসলে তো এটাই 2030-এ সার্ভিস আসবে। তো তুরস্কের আমার মনে হয় না তো এই ফাইটার সৌদি আরব কিনবে, কোনোভাবেই সম্ভাবনা নাই। এবং সৌদি আরবের ডিমান্ড আসলে অনেক হাই, তো সেক্ষেত্রে এটা সৌদি আরব কিনবে না। তবে পাকিস্তান ডেফিনেটলি এটা কিনবে, এটা নিশ্চিত থাকেন। পাকিস্তান ছোট নাম্বার হইলেও নেবে 40টা অ্যাটলিস্ট। আর আজারবাইজান একটা রাষ্ট্র আছে আপনার তুর্কির পাশে, আজারবাইজান এটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে নেওয়ার চেষ্টা করবে, হয়তো বা 40 থেকে 60টা নিতে পারে। এখন আজারবাইজান তো ছোটো দেশ, ওদের জন্য 40টা মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, কিন্তু পাকিস্তানের তো বড় দেশ, বড় বিমান বাহিনী, 400-র মতো যুদ্ধ বিমান আছে সব মিলে, তো ওদের জন্য 40টা ইজ নট আ বিগ নাম্বার। এছাড়াও আরও কিছু কিছু দেশ আছে যেসব দেশে চেষ্টা করবে তুরস্ক খান ফাইটার তৈরি করার জন্য। যেমন মালয়েশিয়া আছে, ভবিষ্যতে ইন্দোনেশিয়ার কাছেও চেষ্টা করতে পারে, যদিও ইন্দোনেশিয়া KF-21 প্রোগ্রামে যোগ দিছে, সেক্ষেত্রে এটা সম্ভাবনা খুব কম। তো মালয়েশিয়ার মতো দেশ আছে, আরও কিছু কিছু ছোটো ছোটো দেশ আছে, বাংলাদেশ, আরও মুসলিম কিছু কান্ট্রি আছে, আফ্রিকাও বিক্রি করতে পারে তখন। এবং এর প্রাইস ডেফিনেটলি একটা পর্যায়ে রাখতে হবে, রিজনেবল পর্যায়ে রাখতে হবে। প্রাইস যদি রিজনেবল না হয় এই প্রকল্পের সফলতা পাওয়ার সম্ভাবনা কমবে। প্রাইস থাকতে হবে কত? অল ডে যদি আমি বিমানের প্রাইস দেখি, আপনার বর্তমানে F-35 হচ্ছে মূল্য কত, 80 থেকে 95 মিলিয়ন ভার্সন ভেদে মূল্য, মানে শুধু এয়ার ফ্রেমের মূল্য বলতেছি, 80 থেকে 95 মিলিয়ন পার ইউনিট একটা তৈরি করার জন্য। J-20 তৈরি করার জন্য ব্যয় হয় বর্তমানে 100 থেকে 110 মিলিয়ন। J-20 কিন্তু আপনার অনেক এক্সপেন্সিভ ফাইটার। চীনের মানে সবচেয়ে এহানো কোনো টেকনোলজি নাই যেটা J-20-তে ইমপ্লিমেন্ট করা হয়নি। চীনের প্রযুক্তি সাধারণত সাশ্রয়ী হয়, সস্তা হয়, কিন্তু J-20 সেভাবে তারা তৈরি করেনি। তো যাই হোক, J-35 চীনের যেটা ফাইটার হবে, এটার দাম হবে ধারণা করা হইতেছে আপনার 65 মিলিয়ন ইনিশিয়াল স্টেজে। এটা পরবর্তীতে উৎপাদন বাড়লে দাম কমে, যেমন F-35-এর মূল্য ছিল একসময় 130 থেকে 140 মিলিয়ন, ঠিক আছে। এটা উৎপাদন বাড়ার পাশাপাশি পরে এটার দাম কমছে, 80 থেকে 95 মিলিয়ন হয়ে গেছে। তো J-20-ও দাম ছিল 140 এরকম, এখন 110 থেকে 100 থেকে 110 হয়েছে। এটা ভবিষ্যতে হয়তো আর একটু কমবে। অলরেডি J-20 অনেক প্রোডাকশনে আছে, তো সেক্ষেত্রে খুব বেশি কমার সম্ভাবনা নেই, হয়তো 100 মিলিয়নের একটা ফিক্সড আসতে পারে। আর J-35 যেটা চীনের দ্বিতীয় 5th জেনারেশন ফাইটার, যেটা 65 মিলিয়নের মতো দাম আসবে, 65 থেকে 70, যেটা মাস প্রোডাকশনে গেলে আশা করা যায় এটা হয়তো 60 মিলিয়নে নেমে আসবে। 60 মিলিয়ন শুধু এয়ার ফ্রেম, 55 থেকে 60 মিলিয়ন এরকম আসবে। তো ইনফ্লেশন অনুযায়ী ধরেন 60 মিলিয়নই থাকবে। তো এই অবস্থা। বিপরীতে এখন টার্কিশ যে যুদ্ধ বিমান, সেটাও কিন্তু আপনার ওই J-35 ক্যাটাগরিতেই রাখতে হবে। এটা 65 থেকে 70 মিলিয়নের বেশি কোনোভাবেই যাওয়া যাবে না এয়ার ফ্রেমের মূল্য, তাহলে এটা আর চলবে না ওরকমভাবে, কারণ প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের ফাইটার আছে প্রতিদ্বন্দ্বিতে, যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় যুদ্ধ বিমান বিক্রি করবে সেখানে তো টার্কি বা অন্য অন্য দেশের কোনো সুযোগই নেই, ওদের মনোপলি মার্কেট, সো এখানে অলিগোপলির কোনো সুযোগ নেই। তাহলে একটা ভালো যুদ্ধ বিমান হবে। তবে ইনিশিয়াল স্টেজে মনে হয় না দাম এরকম কম রাখতে পারবে। যেমন তুরস্কের যে ট্যাঙ্ক প্রযুক্তি আছে, মানে ট্যাঙ্ক প্রোগ্রাম আছে, সেইটার দাম অলমোস্ট $14 মিলিয়ন একটা। $14 মিলিয়ন কমে লেওপার্ড পাওয়া যায়, আব্রাম পাওয়া যায় যেটা যুক্তরাষ্ট্রে, এবং K2 ব্ল্যাক প্যান্থার পাওয়া যায় যেটা দক্ষিণ কোরিয়ার। এই তিনটেই বেস্ট ট্যাঙ্ক কম্পেয়ার টু তুর্কির যে ট্যাঙ্ক আছে। তো সেক্ষেত্রে মার্কেট পাবে না সহজে,
মার্কেট পাওয়া কঠিন হবে। তবে আশা করা যায় টার্কিশ ফাইটের একটা ভালো প্রোগ্রাম হবে। মার্কেট পাক কি না পাক সেটা গুরুত্বপূর্ণ না, এটা একটা সফলতার দিকে ধাবিত হচ্ছে। জিও পলিটিক্স অনুযায়ী তুর্কি সুবিধা পাচ্ছে সত্যি বলতে। যুক্তরাষ্ট্র যদি সহযোগিতা না করে তাহলে চীন করবে বা অন্য অন্য রাষ্ট্র করবে। তো এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তো ভালো থাকেন, পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করব।